তার জনগণের সামনে যেতে পারে। জনগণ যদি তাদেরকে পছন্দ করে তাহলে তাদেরকেই ভোট দেবে এবং তারাই সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে। আবার বিএনপি যেটা চায় সেটা যদি জনগণ গ্রহণ করে, অথবা জামাত যেটা চাবে সেটা যদি জনগণ গ্রহণ করে, তাহলে তো সেটাই হবে। কিন্তু আমি কঠোর ভাষায় সমালোচনা করি, ওটা কোনো বিপ্লবী নেতাদের চরিত্র হওয়া উচিত নয়। ওরা, আপনি যেমন আন্দোলন করেছেন, আপনারা তো ওগুলো করেননি, আপনারা তো স্যাক্রিফাইস করার জন্য গিয়েছেন। আপনাদেরকে ভয় ভয় দেখিয়ে ভাত খাইয়ে কেউ তো আপনাদের কাছ থেকে স্টেটমেন্ট নিতে পারেনি। পাকিস্তানের সেই বিরাট দানব শক্তি, তার বিরুদ্ধে তারা সংগ্রাম করেছে, কিন্তু কোনোদিন তারা এ ধরনের খত দেয়নি। এবং অনেকে যে বন্ড দিয়ে জেল থেকে বের হতে পারতো, কিন্তু তারা কোনোদিন বের হয়নি। না না, এটা ওরা যেটা বলছে এটা ওদের ধারণা। হ্যাঁ, দেয়ার আইডিওলজি, দেয়ার আউটলুক। শেষ করবেন। আমি তো কোনো অন্যায় দেখছি না এতে। মানে ওদের যে, ওরা যেটা চাচ্ছে সেটা তো ওরা বলবে, ফ্রিডম অফ এক্সপ্রেশন, এবং তারা যেটা চাচ্ছে। আবার অন্যরা অন্য জিনিস চাচ্ছে। এর সলিউশনটা কোথায়? এর সলিউশনটা তো আলটিমেটলি জনগণের কাছে। জনগণ নির্বাচনের মাধ্যমে এটা 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 সিদ্ধান্ত নেবে। কাজেই সেই দিক থেকে আমার যেন মনে হচ্ছে ডক্টর ইউনূসের যে বর্তমানের যে তার স্ট্যান্ড, সেটাকে সাধুবাদ দিতে হবে। কারণ উনি বলে দিয়েছেন যে যে কোনো জিনিসই থাক না কেন সেটা নির্বাচনকে ব্যাহত করতে পারবে না। নির্বাচনটা হবে, এবং সেই নির্বাচন হবে আমাদের পার্লামেন্টের নির্বাচন, এবং যেটা সবাই চাচ্ছে। এবং উনি আরেকটা জিনিস ক্লিয়ার করেছেন ডক্টর ইউনূস, উনি বলছেন কমন ডিনোমিনেটর, লিস্ট কমন ডিনোমিনেটর। হোয়াট ইজ দ্যাট? যে সব দলগুলোর সম্মিলিতভাবে যে পয়েন্টে তারা রাজি হবে সবাই, ওইটাকে উনি ইমপ্লিমেন্ট করবেন। তার মানে যদি ধরেন যে গণপরিষদের নির্বাচন, হ্যাঁ, এটা যদি বিএনপি বলে যে আমি এটা চাই না, তাহলে তো এটা তো অ্যাকসেপ্টেড হবে না। কারণ উনি তো ক্লিয়ার বলে দিয়েছেন যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটা সিদ্ধান্তে আসতে হবে। সেই কমন লিস্ট কমন ডিনোমিনেটরকে উনি গ্রহণ করবেন। কাজে আমার যেন, আমি ডক্টর ইউনূসকে আমি যতটা জানি, হ্যাঁ, আমি কিন্তু ওনাকে মানে দারুণ শ্রদ্ধা করি, কিন্তু মাঝে মাঝে ওনার বিরুদ্ধে আমি কথা বলেছি। কিন্তু ওভারঅল উনি কিন্তু হ্যাঁ ভেরি ইন্টেলিজেন্ট ম্যান। এবং আমি মনে করি যে ওনার যে মর্যাদা, তার কাছে কিন্তু এই যে প্রধান উপদেষ্টা চুপ্পুর অ্যাডভাইসার, এটা ওকে, কিন্তু ওনার এর চেয়ে মর্যাদা অনেক বেশি, এবং উনি ওটা জানেন। এবং সেই জন্যই আমার যেন মনে হচ্ছে যে ডিসেম্বরের ভেতরে নির্বাচন হয়ে যাবে, এবং আমাদের সব এবং ছাত্ররা যদি তাদের যে সলিউশনস গুলো তারা চাচ্ছে সেটা যদি তার জনগণের সামনে যেতে পারে, জনগণ যদি তাদেরকে পছন্দ করে, তাহলে তাদেরকেই ভোট দেবে এবং তারাই সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে। আবার বিএনপি যেটা চায় সেটা যদি জনগণ গ্রহণ করে, অথবা জামাত যেটা চাবে সেটা যদি জনগণ গ্রহণ করে, তাহলে তো সেটাই হবে। যদি চরমোনাই যদি চায়, সেটা যদি সবাই গ্রহণ করে, মানে ভোটে উনি যদি জিতে যান, তো সেটাই তো ইমপ্লিমেন্ট হবে। এটাই তো হলো গণতন্ত্রের সৌন্দর্য। একটা ট্রানজিশন টাইমে এটাই হবে আমাদের সলিউশন। তবে সামরিক বাহিনীকে যেন প্রশ্নবিদ্ধ করা না হয় ভবিষ্যতে, এবং এদেরকে যেন উস্কানি না দেওয়া হয় বিদেশ থেকে অথবা ভেতর থেকে, সে ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। কারণ এই সামরিক বাহিনী সেই স্বাধীনতা যুদ্ধের সামরিক বাহিনী। শুধু তাই নয়, এই যে আমরা জুলাইয়ের অভ্যুত্থানে দেখলাম, তাদের সমর্থন ছাড়া এটা কিছুতেই সাকসেসফুল হতো না। অনেক রক্তগঙ্গ হয়ে যেত। আমরা এরকম অনেক জিনিস দেখেছি, পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখেছি যে এক একটা আন্দোলন ভেস্তে যায়। হ্যাঁ, কিন্তু এখানে যেটার ফাইনাল ট্রাম্প কার্ড যেটা ছিল সামরিক বাহিনী, আমি তাদের প্রতি আমার শ্রদ্ধা। এবং আমার মনে হয়, আমি আশাবাদী আমাদের ব্যাপারটা ভালো হবে। এবং ছাত্ররা যারা যে এনসিপি দলটা করেছে, তারা যাতে কিংস পার্টি হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত না করে, এই জন্য আমার মানে রইল সাজেশন। অসংখ্য ধন্যবাদ। শুনবো আপনাকে আবারও। জি, আমি ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। আপনারা নিশ্চয়ই অনেক শুনেছেন যে অনেক ধরনের গুজব, উনি নাই। আমার কি হলো বুঝলাম না ওনার। হয়তো কোনো কারণে ওনার ইয়ে হয়ে গেছে। আমি কন্টিনিউ করছি যে আমরা যেটা দেখব যে নতুন যে ছাত্র দলটা আছে, তারা যত নিয়োগ বাণিজ্যতে না যায়, তাদের নামে যে বদনামগুলো হচ্ছে, হ্যাঁ, সেগুলোর তো অনেক সময়, আবার আমি বলছি যে এটা রিউমার হতে পারে, এটা সত্য হতে পারে, এটা আধা সত্য হতে পারে, ওয়াইড স্পেকট্রাম। কিন্তু এই ধরনের ব্যাপারে তারা যাতে জড়িয়ে না পড়ে। যে ছাত্রদের ব্যাপারে দেখুন, আমি কিন্তু কোনো দলের সদস্য নেই, আমি দল কানা নই,
যে একটা লোক যেটা ভালো কাজ করবে সেটাকে আমি ভালো বলবো, একটা লোক যেটা খারাপ করবে সেটাকে আমি খারাপ বলবো। এই যে ছাত্রদের যে নিয়োগ বাণিজ্য, এটাকে আমি কঠোর ভাষায় সমালোচনা করি। এবং তারা যে এই যে বিভিন্ন প্রোটোকল নিচ্ছে কিংস পার্টি হিসেবে, এটাকে আমি কঠোর ভাষায় সমালোচনা করি। অন দ্য সেম টোকেন, তাদের যে অবদান ছিল যে এই যে আমাদের মানে অভ্যুত্থানে, সেটাকে কিন্তু আমি ভূয়সী প্রশংসা করি। আবার ওই অভ্যুত্থানের সময় ওদের প্রশংসাও করছি, কিন্তু ওরা যখন আবার ওই ডিবি হারুনের হোটেলে গিয়ে ভাত পোলাও টোলাও খেয়ে এসে একটা খত দিল, সেজন্য কিন্তু আমি কঠোর ভাষায় সমালোচনা করি। ওটা কোনো বিপ্লবী নেতাদের চরিত্র হওয়া উচিত নয়। ওরা, আপনি যেমন আন্দোলন করেছেন, আপনারা তো ওগুলো করেননি, আপনারা তো স্যাক্রিফাইস করার জন্য গিয়েছেন। আপনাদেরকে ভয় ভয় দেখিয়ে ভাত খাইয়ে কেউ তো আপনাদের কাছ থেকে স্টেটমেন্ট নিতে পারেনি। এটা আমরা 69 মুভমেন্টে দেখেছি, এর আগেও আমরা একই জিনিস দেখেছি। আপনি যে বিএনপি সম্পর্কে বললেন, আপনি যথেষ্ট আশাবাদী, তবে আমি যেটা বর্তমানে লক্ষ্য করেছি, আমি কিন্তু বিএনপির কেউ কিছু নই, কিন্তু হোয়াট বিএনপি ইজ ডুইং ইজ ভেরি ম্যাচিওরড। মানে আমি জানি না যে তারা নির্বাচনে জনগণ তাদেরকে গ্রহণ করবে না করবে, যে শুনবো আপনাকে আবার, আমি দর্শকদের প্রশ্নগুলো নিয়ে নেই। যে তাদের যে চিন্তাধারাটা, মানে বিএনপি তো একটি পুরাতন দল, সেখানে তো ম্যাচিউর হবে, শুধু এনসিপি ম্যাচুরিটি নিয়ে পার্টি যদি হয়, একটা রুলিং পার্টি হিসেবে তাদের যে ব্যালেন্সিং করতে হয় শাসন কার্যের জন্য, যে জিনিসটা অ্যাজ স্টেটসম্যানশিপ, এটা কিন্তু আমি তাদের ভেতরে দেখছি। আপনি বিএনপির সঙ্গে এনসিপির কম্প্যারিজন, এটা তো আমি, এটা একটা আমার মনে একটা কৌতুকের উদ্রেক হয়েছে। তার কারণ বিএনপি বিশাল দল, বিএনপির একটা ছোট্ট ওয়ার্ড লেভেলে যত সমর্থক আছে, সেটা এই এনসিপি পুরো দেশ জুড়ে সেই সমর্থন আছে বলে আমার মনে হয় না। আপনি দেখলেন যে এই যে যখন সেনাবাহিনীর বিরুদ্ধে সে বিষোদ্গার করলো হাসনাত আবদুল্লাহ, আমি কিন্তু মানে একটা জিনিস ক্লিয়ার করব, লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান, ওনাকে কিন্তু আমি দারুণ শ্রদ্ধা করি, কারণ উনি আর্মির ভদ্রলোক এবং আর্মির প্রতি আমার শ্রদ্ধা দারুণ অপরিসীম। আচ্ছা, কিন্তু আমরা তো অমত হতেই পারি। যে মানে ওনার যে কথাটা, যে ইসের এই যে হাসনাত আবদুল্লাহ এরা যে কাজ করছে, এদেরকে সমালোচনা করা হয়, এই সমালোচনার অসুবিধাটা কি? তার কারণ কেন আমি বলছি যে এরা একটা নতুন দল করেছে, এবং ওই যে আমি যে হারুনের রেস্টুরেন্টের কথা বলেছি, যে হারুনের ভাতের ওখানে খেয়ে ওরা মুচলেকার একটা সই করে দিল যে আন্দোলন শেষ। এই আন্দোলনটা আমরা যারা খুব গভীরভাবে, আই রোট 5 আর্টিকেলস এ নিউ এজ পত্রিকাতে, শুধু তাই নয়, একদম প্রথম যে বইটা বের হয়েছে এই আন্দোলনের উপরে, সেই এই অভ্যুত্থানের উপরে, ওই বইটার নাম হলো দ্য 30 ডেজ অফ জুলাই। ওই বইটার যে ফরওয়ার্ড, নট ফরওয়ার্ড, ফরওয়ার্ড, সেটা আমি লিখেছি 30 পৃষ্ঠার মতন, মাই রাইটিং। আমরা খুব লক্ষ্য করেছি যে আন্দোলনটা কেমন, কারণ আমরাও কিন্তু খুব ফ্রাস্ট্রেশনে ভুগেছিলাম ওরা যখন ওখানে সই করে এই স্টেটমেন্টটা দিল, এবং তার কয়েকদিন কিন্তু একদম থমথমে অবস্থা ছিল, আন্দোলনের কোনো মুভমেন্ট ছিল না। কিন্তু আনটিল আনলেস যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা, ওরা যদি অংশগ্রহণ না করত, এবং রাজনৈতিক দলগুলো, তারেক জিয়া from London, he was instructing all his units to be very active, এবং অন্যান্য দল, জামাত ইসলামী এবং চরমোনাই, তারপরে ওই জোনাই সাকি, তারপরে নূর, তারপরে যে কিবরিয়া, এদের দলগুলো এমন ভাবে তখন ঝাঁপিয়ে পড়েছিল, এবং ফরফ্রন্টে ছিল ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা, এবং তাতেই আমরা দেখলাম যে আন্দোলনটার গতি চেঞ্জ হয়ে গেল। কিন্তু এদের কথা যদি শুনতো, তাহলে কিন্তু ওখানেই 12টা বেজে যেত এই আন্দোলনের। এরকম আমি আমার বাংলাদেশের ইতিহাসে, আমি তো অনেক আন্দোলন দেখলাম, কতগুলোতে নিজে ছিলাম, কতগুলো দূর থেকে দেখলাম। কোনোদিন আমি দেখিনি যে এই নেতারা, মানে আপনি চিন্তা করে দেখুন, আসম আব্দুর রব, সিরাজুল আলম খান, তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, মাহবুবুল্লাহ, তারপরে যে আমাদের মতিয়া চৌধুরী, এদের কাছ থেকে কোনোদিন এই ধরনের স্টেটমেন্ট নেওয়া সম্ভব ছিল? কখনো না। এরা তো অনেক অত্যাচার সহ্য করেছে। তখন পাকিস্তানের সেই বিরাট দানব শক্তি, তার বিরুদ্ধে তারা সংগ্রাম করেছে, কিন্তু কোনোদিন
তারা এ ধরনের খত দেয়নি। এবং অনেকে যে বন্ড দিয়ে জেল থেকে বের হতে পারতো, কিন্তু তারা কোনদিন বের হয়নি ওই খত দিয়ে, যে ওই যেটাকে বলতো বন্ড, তারা কেউ বন্ডে সই করেনি। এই ছিল আমাদের আন্দোলনের ট্রেডিশন। কিন্তু এই যে নতুন দল, এই যে 6 জন, তারা চাপে পড়ে একটু মানে মানে একজনকে বোধহয় মারামারি করেছিল আগে, কিন্তু ওখানে ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে ওরা দেখলাম যে বেশ মানে সই দিয়ে দিল। দি পয়েন্ট হুইচ আই এম ট্রাইং টু মেক, যে এদের অবদানকে আমি কিন্তু পুরো অস্বীকার করছি না, কিন্তু এই যে হাসনাত আব্দুল্লাহকে আমি যদি মানে কর্নেল মোস্তাফিজকে আমি যদি প্রশ্ন করি, আপনি যুক্তরাষ্ট্রে থাকেন, আপনাকে যদি কেউ একটা 1,98,00,000 টাকা, প্রায় ধরেন মানে 2 কোটিকে আমি যদি ট্রান্সলেট করি অ্যাবাউট 180,000 190,000 যদি একটা আপনাকে মার্সিডিজ SL 560 কে আপনাকে যদি কাউ গিফট দেয়, আপনি একটু নিয়ে দেখেন তো, আপনার কিন্তু হাতে করা দিয়ে ইউ উইল বি ইন জেল, আপনার যে ইমিগ্রেশনের স্ট্যাটাস উইল বি স্ম্যাশড, ইউ উইল বি ইন দি জেল। এটা হলো মানে আন্তর্জাতিক লেভেলে যে এই ছেলেটি নাকি খুব শিক্ষিত, আমি যে শুনছি সবাই বলছে, কিন্তু ওর মাথায় কি এই ঘিলু নাই যে আমি এই আমি প্রকাশ্যে ওর নিজের বক্তব্য আমি শুনেছি অন টেলিভিশন, ও বলছে যে এটা তো আমাকে দিয়েছে, আমাকে আরো অপশন দিয়েছিল, আমি অন্য গাড়িও নিতে পারতাম। হ্যাঁ, দেখলাম যে অডির নামও জানে সে, হ্যাঁ, ওই মানে যেখানে গিয়েছিল কার লটে, তারপরে বলছে যে এটা তো এই পেলাম, এরপরে আমার আসবে BMW, তারপরে মার্সিডিজ বেঞ্জ আমাকে ডোনেট করবে। চিন্তা করে দেখুন, এটাকে কি আমরা ঘুষ বলবো না, রিসওয়াত? এটা একটা কমন সেন্স। আপনি বলেন, এটা আমি জানি যে এই যে আমাদের যারা হাসিনা আক্তার আপনার এখানে যারা কমেন্ট করে, অনেক অশিক্ষিত লোক আছে, অনেক অতি সাধারণ লোকজন আছে, অনেক টোকাই মার্কা লোকজন আছে, সাধারণ লোকজন আছে আর কি। হ্যাঁ, ওরা কিন্তু জানে না, ওরা কিন্তু এটা জানবে না, ওরা কঠোর ভাষায় হয়তো আমাকে সমালোচনা করবে এই কথা বলার জন্য।